তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো হয়ে রয়েছি। তো আমাদের সকালটা শুরু হলো আজকে একদম করে, একদম রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আজকে বাঁকুড়াতে ঘুরতে। কোথায় কোথায় মেশো? বিষ্ণুপুর, জয়রামবাটি, কমলপুকুর। হ্যাঁ, অনেক জায়গা। তো কোথায় কোথায় যাব সেগুলো তো একদম ভালো করে ভিডিওটা করব। তো এই যে আমাদের আরেক ব্লগার, কিন্তু এ ঠিক করে ব্লগ করে না। ওকে শেখাচ্ছি যে এরকম এরকম করে ব্লগিং করো। ও বেশিরভাগটাই শর্ট ভিডিও করে। এই দুই পটুরা রেডি হয়ে গেছে। তো ব্যাগটা দেখাও, একটু ব্যাগটা দেখাও। ওয়াও, পুটুর ব্যাগটা খুব সুন্দর। আচ্ছা, তোমরা দুই ভাই আজকে কি কি করবে বলো? অনেক মজা করবে তো? আচ্ছা, আগে আইসক্রিমও খাবে নাকি? দুজনে কিন্তু আইসক্রিম খেলে ছোট আইসক্রিম খাবে, ঠিক আছে? নাহলে সর্দি লেগে যাবে। আচ্ছা আচ্ছা, দেখ কে বলেছে ওটা মেয়ের ব্যাগ? এ তো আরে মেয়ের ছেলের ব্যাগ খুঁজছে বাবা, বেশি বুঝে গেছে। এটা ছেলের ব্যাগ রে, এটা মেয়ের না। কালারটা পিঙ্ক দেখেছে না, ওই জন্য বলছে, জানিস তো। তোর ভাই খুব বেশি জানে ছেলেদেরই ব্যাগ। তো চলো, অনেক মজা হবে। তোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা এই যে এখন বেরোবো, একদম গাড়ি এখনো চালু করিনি, একদম ঘেমে যা তা অবস্থা। এই যে আমার বেটুলি, এই যে পুটু, কোথায় পুটু? এই যে পুটু, হ্যালো করো, হ্যালো বলো, হ্যালো। আর এই যে বুই, হ্যালো বলো। এই যে দাদা চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি স্করপিওতে করে। চলো, তো আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি। দরজাটা লাগানো হচ্ছে, দেখো তো। দেখতে পাচ্ছি না। আছে ফেরত চাই, রুমাল বলে ইউজ করবে না, রুমাল ফেরত চাই। বেশিক্ষণ দাঁড়াস না, তাহলে তোমার ওই যে ওটা কি যেন আছে, ওটা ছোট হয়ে যাবে। তো আমরা এখন এই যে দামোদর নদী ক্রস করবো। বলে দেবো 1 বছর না 2 বছরের মধ্যে কমপ্লিট করবো। এই ব্রিজের অবস্থা খুব খারাপ। ব্রিজের অবস্থা খুব খারাপ। এটা কংগ্রেস আমলে কৃষক সেতু হয়েছে, কংগ্রেস আমলে ভোলা সেন জল বাংলাদেশে চলে গেছে। এইটা গিয়ে দামোদর নদী। এটা দামোদর নদী, দামোদর নদীতে না, দামোদর নদ। আমরা এখন কোথায় যাচ্ছি মা? আমরা এখন বাঁকুড়া বিষ্ণুপুর যাচ্ছি। কাশফুল তো এখন হবে না, দুর্গাপূজার সময় হবে। আর জলটা খুব স্রোত ছিল, আমরা নৌকা চালাইছি। আবার ঘুরিয়ে দিলাম ওখানে ব্রেকটাকে ওর কিছু মধ্যে নাই। হ্যাঁ, আমি ওই ধরে সাইড দিয়ে করো না, বলো ও ঠিক যাবে। আর বলতে বলতে আমি ছেড়ে দিলাম, সাইড দিয়ে গেল। তো আমরা চলে এসেছি কামারপুকুরে, রামকৃষ্ণ মঠে। তো এখন রামকৃষ্ণ দেবের সমস্ত কিছু আমরা এখানে বিস্তারিতভাবে দেখবো। যে এখানে গাইড আছেন, তো চলো আমাদের সাথে। জিলিপি খেতে। আচ্ছা, তাহলে তো খেতেই। যে সামনে আছে জিলিপির দোকান। পুটু ওঠো বাবা, চলো পুটু ওঠো বাবা, ওঠো ওঠো। হ্যাঁ, চলো তুমিও চলো। এই যে গাইড নিয়ে নিয়েছি, খুব মজা হবে। রামকৃষ্ণ পরমহংস দেব, বুঝেছো? চলো। চলো, আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ আমরা এই জায়গাটা এক্সপ্লোর করবো। তোমরা দেখতে থাকো। খুব সুন্দর
সুন্দর একটা ভিডিও হবে। পরিবেশটা কি সুন্দর ঠান্ডা, চুপচাপ। আচ্ছা আচ্ছা, রামকৃষ্ণদেব এখানে 11 বছর বয়সে শিবরাত্রির সময় যাত্রাপালা করেছিল, নাটক করেছিল। বাহ, চলো ভেতরে ঢুকবো এবার। ওরে পাগলা এই যে এখানে এখানে হচ্ছে রামকৃষ্ণদেব শিব সেজে নাটক করেছিল, একদম মাটির। দাঁড়াও, মন্দিরের দিকে রামকৃষ্ণ নাট্য সমাধিস্থ হয়েছিল ফার্স্ট, প্রথম সমাধিস্থ। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রবেশ নিষেধ, কিন্তু ওখানে যাবে না। এই বাড়িতে গদাধরের বিশেষ যাতায়াত ছিল, তথায় রামায়ণ তথাতে গ্রন্থ মধুর স্বরে পাঠ ও সঙ্গীতে কলিকালে ভাবে উপস্থিত হইত এবং ভাবাবিষ্ট অবস্থায় পল্লী রমণীগণ ও তাহাকে ভগবান শ্রী গৌরাঙ্গ অথবা শ্রীকৃষ্ণের জীবন। আসো এদিকে, আসো আগে। এখানে শ্রীরামকৃষ্ণ তখন রামকৃষ্ণ গদাধর শিবরাত্রিতে মহাদেবের সাজে সজ্জিত হয়ে যাত্রা বিনয়কালে সমাধিস্থ হয়েছিল সময়কাল খ্রিস্টাব্দ থেকে। বেনেপুকুর, আমরা এখানে, হ্যাঁ 250 বছর আগেকার হচ্ছে মাটির বাড়ি। এখানে রামকৃষ্ণদেব নাটক করেছিলেন। বেনেপুকুর, বেনেপুকুর ওই সাইডটাতে। না না, এটা লক করা, লক। আর এই যে এরা এখানে আবার খেলনা নিতে, কি নিতে এসেছো বাবা? কি হরে কৃষ্ণ বিষ্ণু মন্দির, হ্যাঁ হরে কৃষ্ণ, চলো। কত পৌরাণিক কত জিনিস বলার না। বিষ্ণু মন্দির, বাবু আমার পুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এখানে ফটো তুলবো। যখন ওই পাঠশালায় পড়তে আসতেন সেটা আমরা পরে দর্শন পাবো। আচ্ছা, তো গুরু মহাশয় যোগের অঙ্ক দিলে উনি আনন্দ সহকারে করতেন, বিয়োগ দিলে ওনার ভালো লাগতো না। উনি বলতেন আমি সকলের সাথে যোগ সূত্র স্থাপন করতে এসেছি, বিয়োগ বা বিচ্ছেদ করতে আসুন। আগে যখন গুরু মহাশয় বিয়োগ অঙ্ক দিতেন উনি গ্রাম্য ভাষায় রাগান্বিত হয়ে বলতেন দুঃস্থলা থেকে চারতলা দিকটা ফিরবে। তখন বইপত্র ফেলে রেখে সেই বিষ্ণু মন্দির এসে কখনো উনি কখনো এভাবে লেখাপড়ার সময়টা অতিবাহিত করতেন। আর এই মন্দিরটি বহু পুরাতন, মারাঠা জমিনের তৈরি। এর নিচে আন্ডারগ্রাউন্ড বা গুপ্তঘর আছে। তৎকালীন বর্গীদের হামলা থেকে আন্ডারগ্রাউন্ড আছে। তৎকালীন বর্গীদের হামলা থেকে জমিদারবাবুরা মুঘল আমলের মন্দির, বাবা। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ব্যবহার এখন নিষিদ্ধ আছে। আর এই যে পেছনে যে সমস্ত ঠাকুরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রাসের ঠাকুর বলা হয়। ঠাকুরের বিভিন্ন জীবনলীলা রাস ঠাকুরের মাধ্যমে বর্ণিত করা হয়। প্রত্যেক বছর রাস উৎসবের সময় এই বলা হয় চণ্ডী মণ্ডপ, জমিদার বাবুদের দুর্গা মন্দির। এখানে যখন প্রথম দুর্গা উৎসব প্রচলন হয়েছিল তো তখন শ্রীরামকৃষ্ণদেব মা দুর্গার ত্রিনয়নী চক্ষু মন্ত্রপুত করে অঙ্কন করেছিলেন। তারপর থেকে এখন যে মিস্ত্রি যেভাবেই গড়ুক না কেন মায়ের সে আগে রূপ ভাবভঙ্গি বর্তমানে একই ঘুষে আছে। একই, তো ঠাকুর যে প্রতিমা কিভাবে অঙ্কন করেছিলেন সেটা ওই পিকচারে বাঁধানো আছে। অর্থাৎ মিস্ত্রি পাল্টাচ্ছে, বহুকাল কেটে গেল, রং পাল্টাচ্ছে, মা যেন সেই ঠাকুরের আমলে যে রূপে আবির্ভূত হয়েছিলেন সেই একই রকমই এখন আশীর্বাদ বা কৃপা করে পরিকল্পিত হয়েছে। এই 1304 জমিদার বাবুদের এক ওয়ারিশ ছিল, নাম হচ্ছে মহানন্দ লাহা।
ওনার ব্যক্তিগতভাবে এই মন্দিরটা বানিয়েছেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাঝে মধ্যে সেই পূজায় অংশগ্রহণ বা দর্শন করতে আসবেন। রামকৃষ্ণ দেবের কত জিনিস এখানে আছে, চলো। চৌকাটা দেখে চলুন। ছায়াতে এসো দুজনে। রামকৃষ্ণদেব যখন কামারপুকুরে থাকতেন, পাশেই ধনিকামানি দেবীর বাড়ি আছে। তো ধনিকামানি দেবী ছিলেন নিঃসন্তান বা বিধবা, কাজেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে নিজের সন্তান স্নেহ বা গোপালগণে বড় করেছিলেন। তো সেই সূত্রে ঠাকুর যাতে কামারপুকুরে বিরাজিত থাকেন, তাকে সান্ত্বনা বা সুরক্ষা প্রদানের জন্য এই ভবতারিণী মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ঠাকুরকে ধরে রাখতে পারেননি, ঠাকুর সেই দক্ষিণেশ্বরেই চলে গেছিলেন। যেমন যশোদামা শ্রীকৃষ্ণকে বেঁধে রাখতে পারেননি, অপরদিকে যে সেই যশোদামা স্বরূপিণী ধনিকামানি দেবীও ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ধরে রাখতে পারেননি, ঠাকুর সেই দক্ষিণেশ্বরেই চলে গেছিলেন। আমরা যেমন বাচ্চাদেরকে ঠান্ডা দিয়ে চেষ্টা করি আমার কাছাকাছি যেন থাকে, সুরক্ষা থাকে, তো ঠাকুরকেও চেয়েছিলেন ধনিকামানি দেবী যাতে উনি কাছাকাছি থেকে ভালো থাকে। কিন্তু ঠাকুর সেই দক্ষিণেশ্বরের দিকে মন আগত সেখানেই চলে গেছে। ধনী কামারিনী মন্দির, এটা হলো রামকৃষ্ণ দেবের দাইমা, দাইমাস বাড়ি মন্দির। আছে আছে ফ্যানটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কামারপুকুর। তো এই পুকুরটার নাম অনুসারে গ্রামেরও নাম হয়েছিল কামারপুকুর। তো ঠাকুরের জন্মের আগে এখানকার নাম ছিল শুক্লালগঞ্জ, তখন জাতপাতের বৈষম্য ছিল। তো ঠাকুর জন্মলাভ করে এই পুকুরে বসবাস করতেন কামারদের নিয়ে, নাম হচ্ছে ধনিকামানি দেবী। ওনার হাতে প্রথম জলপান করেছিলেন, অর্থাৎ ধাত্রীমা রূপে ছিলেন। আবার ঠাকুরের যখন পৈতা হলো, সেই ধনী মাতা দেবীকে উনি ভিক্ষামাতা স্বরূপ গ্রহণ করেছিলেন। ওই জন্য ওনার মাতৃত্ববোধ ভক্তি দেখে সেই ধনী মাতা দেবীর কাস্টের নাম অনুসারে গ্রামেরও নাম আখ্যা হয়ে উঠল কামারপুকুর। কামারপুকুরের অর্থই হলো এখানে জাতপাত নয়, সকল ধর্মের মানুষ সমান। অর্থাৎ ভগবান যে ভগবতের কথা দিয়েছিলেন, সাধারণ মানুষ আসবেন, সেইখানেও জাতপাত নিয়ে আন্দোলনের সৃষ্টি হয়েছিল। সেই জাতপাত দূরীকরণ করে উনি সর্বধর্মের সামান্য। চিনু শাখারির বাড়ি গদাধর বিদ্যা মন্দির। তো আমরা এই যে এখন আসলাম, এখন একটু আইসক্রিম খাচ্ছি কারণ এত গরম। ওদেরকে নিতে বলো। এই যে খাচ্ছে এটা দুই ভাই সেম সেম, আর আমাদের এরকম। এত পরিমাণে গরম না, বিভৎস গরম, বলার না। তো আমরা এখন রামকৃষ্ণ মঠে মেন এসাথে চলে এসেছি। চলো এখন ভেতরে ঢুকবো, কিন্তু মনে হয় না ভেতরে ভিডিও অ্যালাউ আছে। তো দেখগে, চলো দেখি কি অবস্থা। তো আমরা এই যে মঠের ভেতরে ঢুকে পড়েছি, আর এই যে গাছটা রয়েছে, এই গাছটা হলো রামকৃষ্ণদেব নিজের হাতে গাছটা লাগিয়েছিলেন। সেই গাছটা এখনও পর্যন্ত রয়েছে। তো সবাই এখানে গাছটাকে ধরে প্রণাম করছে, আমিও করেছি। তো এখানে ভিডিও অ্যালাউ না, সত্যি ভিডিও অ্যালাউ না, কিন্তু এই যে আমি যেখানে থেকে বসে ভিডিও করছিলাম, এখান থেকে অনেকেই ভিডিও করছে। তো যার জন্য আমিও অল্প একটুখানি ক্লিপ তুললাম, কারণ এটাই স্মৃতি হয়ে থাকবে। কিছু কিছু জিনিস তো থাকে যে এগুলো না করলে নয়, মানে এই জিনিসগুলোই হচ্ছে আমি বাড়িতে গিয়ে দেখাবো, মাকে দেখাবো, সবাইকে দেখাবো। আর এইটুকু জিনিসটা যদি না থাকে তাহলে একটু মনটাও খারাপ লাগে। তো যাকগে, কোনো ব্যাপার না, এইটুকুনি একটুখানি ভিডিও করেছি আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো ঘুরে তো খুব আনন্দ পাচ্ছি, আর আমার ছেলে আর এই যে আমার ভাস্তা, এরা তো একদম দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, খুবই আনন্দ করেছে আজকে ওরাও। তো চলো এখন আস্তে আস্তে বাইরের দিকটাতে বেরোবো, আর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আছে। তো সেগুলো সব একে একে ধাপে ধাপে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ চলো। রামকৃষ্ণদেবের এই জায়গাটাতে এসে আমরা তো এখন বেরোচ্ছি,
এত ভালো লাগলো কি বলবো, একদম। এখানে কি লস্যি খাওয়াচ্ছে নাকি সবার জন্য? লস্যি, আসো লস্যি। চলো এখানে নেই, এখানে লস্যি দেওয়া হচ্ছে। তো এখানে সবাইকে লস্যি খাওয়ানো হচ্ছে, আমরাও নিলাম লস্যি। তো আমরা চলে এসেছি শ্রী শ্রী মাতৃ মন্দিরে। চলো 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 চলো, এত রোদ না বলার না, সাইড দিয়ে দিয়ে চলো। এখন কেউ খেলনার দোকান দেখবে না, আমরা এখানে ঠাকুরের মন্দির দেখতে এসেছি। চলো, কিন্তু আমরা নেব না, তাই তো? হ্যাঁ নেব না আমরা। হ্যাঁ এমনি দেখো, এমনি দেখো। চলো 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 চলো। তো আমরা এখন এসেছি সারদা মায়ের আদি বাড়িতে। তো এখানেও একই, ভিডিও করা আর ফটো তোলা নিষেধ। কেন যে এগুলো করছে জানি না, কারণ এগুলো জায়গা তো আমরা সবসময় আসবো না। তো যাকে করছে, অনেকেই করছে, সব জায়গাতে নিষেধাজ্ঞা আছে, বাট মানুষজন করেই যাচ্ছে। তো আমিও করেছি। তো চলো এখন যাব হচ্ছে নতুন বাড়িতে, সারদা মায়ের নতুন বাড়িতে। জুতো খুলে যেতে হবে, যা রোদ। তাহলে হ্যাঁ, এইটা হচ্ছে সারদা মায়ের নিজের বাড়ি। ওইটা ছিল আদি বাড়ি, যেটাতে প্রথমে গেলাম। তো আমরা জয়রাম বাটি থেকে এখন বেরোলাম, এখন যাব হচ্ছে সোজা বিষ্ণুপুর। আর বিষ্ণুপুরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব কোথায়? বনলতা, বনলতা না বনফুল? বনফুলে, বনফুলে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। আর এত বিভৎস গরম না, আমার মুখটা যেন কেমন হয়ে গেছে না, লাল হয়ে গেছে। তোরটা তো ঠিক আছে, আমার মুখটা লাল হয়ে গেছে কেন? বাবারে বাবা, সাংঘাতিক গরম। চলো।